সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের মাঝে। আমাদের আজকের ক্লাসের বিষয়, আমরা গত ক্লাসে যে বিষয় পর্যন্ত আলোচনা করছিলাম তারপর থেকে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ে 13 অধ্যায়ের সসীম ধারার সমষ্টি সংক্রান্ত সূত্র এবং এর অঙ্ক, বিশেষ কিছু অঙ্ক নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস করব। তোমরা আমাদের সাথে থাকো এবং তোমাদের সমস্যাগুলো তোমরা মেসেজের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়গুলো, যে বিষয়গুলো থাকবে আমরা একটু দেখে নিই পর্যায়ক্রমে। আমরা আগেই বলেছি যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সসীম ধারা এবং সমান্তর ধারার অংশ 13.1 থেকে আমাদের আজকের ক্লাস হচ্ছে 2 নম্বর ক্লাস ধারার উপরে। আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্রটা নিয়ে সূত্র নির্ণয় করব বা সূত্রটা নিয়ে আলোচনায় আসব। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সাধারণ ধারণাগুলো আমরা নিয়ে আলোচনায় আসব। সাথে সাথে উপরোক্ত বিষয়ের উপর অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি বন্ধুরা। আমরা সবাই জানি সমান্তর ধারা যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা যায়, তাহলে আমরা এর পদের সমষ্টি বা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা জানি। আমরা দেখি সূত্রটা। দেখো, কোনো সমান্তর ধারার যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ওই ধারার প্রথম n পদের সমষ্টি হবে n/2 ইন্টু টয়েস এ প্লাস n-1 ইন্টু বি। এই সূত্রটা তোমরা সবাই জানো। এক কথায় অনেকে হয়তো মুখস্থ করে ফেলাইছে, আমরা মুখস্থ না করে সূত্রটা কিভাবে তৈরি হয়েছে সেই বিষয়টা একটু দেখে নেব ধারাবাহিকভাবে। তাহলে আমরা দেখি। দেখো, কোন সমান্তর ধারার যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, কোন সমান্তর ধারার যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, সমান্তর ধারা কি সে সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে খুব দ্রুত আমরা বলার চেষ্টা করি, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে দ্বিতীয় পদ কত হবে বলতে পারবা কেউ? দ্বিতীয় পদ হবে আমাদের, প্রথম পদ এ ছিল, দ্বিতীয় পদ হবে a প্লাস b, ঠিক তৃতীয় পদ হবে a প্লাস টয়েস d, a প্লাস টয়েস d। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। একইভাবে কোন ধারার যদি শেষ পদ p হয়, তার পূর্বের পদ হবে কিন্তু p মাইনাস d, তার পূর্বের পদ হবে p মাইনাস টয়েস d। এই ধারণাগুলো আমাদের আশা রাখি আছে সবাই। তারপরে আমরা আবার পুনরায় দেখে নিচ্ছি। দেখো, যদি ওই ধারাটি, আমরা যে ধারাটি নিয়ে আলোচনায় আসছি, ওই ধারাটির মোট পদের সংখ্যা n হয়, মোট পদ সংখ্যা যদি n হয়, তাহলে আমাদের কিন্তু ধারাটির n তম পদ হবে ধারাটির শেষ পদ। এগুলো আমাদের সমষ্টি নির্ণয় করতে গেলে এই বিষয়গুলো আমাদের জানা একান্তই প্রয়োজন। অর্থাৎ কোন সমান্তর ধারার যদি মোট পদ সংখ্যা কেমন আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। হয়তো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13। একটু দেখো, 1 3 5 7 9 11 13, এখানে একটা সমান্তর ধারা আমরা তৈরি করছি, যেখানে আমাদের মোট কয়টি পদ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টি। এই ধারাটিতে মোট পদের সংখ্যা হচ্ছে 7। তাহলে অবশ্যই 7 তম পদ হবে আমাদের শেষ পদ। এখানে 7 তম পদ কত হচ্ছে? 7 পদ ইকুয়াল টু হচ্ছে 13, অর্থাৎ ধারাটির শেষ পদ, ধারাটির শেষ পদ। তাহলে এই বিষয়টা আমাদের সব সময় মনে রাখতে হবে। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কোন সমান্তর ধারার মোট যত সংখ্যক পদ থাকবে, ওই ধারাটি তততম পদ হবে ওই ধারাটির শেষ পদ, ওই ধারাটির শেষ পদ। তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম
যে আমাদের এই ধারাটিতে মোট পদের সংখ্যা n, তাহলে n তম পদ হবে ধারাটির শেষ পদ। তাহলে সেই শেষ পদটা কত হচ্ছে দেখি। এখন যদি ওই ধারাটির শেষ পদ আমরা p ধরে নেই, তাহলে p ইকুয়াল টু কত হবে, ওই সেই n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d, a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা আরো একটু অ্যাডভান্স হয়ে দেখো, ধারাটির সমষ্টি যদি s ধরি, ধারাটির সমষ্টি যদি s ধরি, তাহলে s ইকুয়াল টু কি হবে আমাদের, s ইকুয়াল টু দেখো, s ইকুয়াল টু হবে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস আপ টু সেই n তম পদ মানে শেষ পদ। n তম পদ কত ধরছিলাম p, তাহলে তার আগে কত ছিল এই n তম পদ, তাহলে n মাইনাস 1 তম পদ হবে p মাইনাস d, n মাইনাস 2 তম পদ হবে p মাইনাস টয়েস d। এখানে আমরা স্পষ্ট একটা সমীকরণ পেয়ে গেছি দেখো, যে s ইকুয়াল টু প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে একেবারে লাস্ট পদ তার আগের পদ তার আগের পদ, এভাবে আমরা ধারাটাকে বিন্যাস করছি। এখন যদি এই সমীকরণটার ডান পক্ষের পদগুলোকে আমরা বিপরীত ক্রমে লিখতাম তাহলে কেমন হতো দেখো। এই সমীকরণটির ডান পক্ষের পদগুলোকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি তাহলে কেমন পাবো সমীকরণটাকে একটু দেখি। দেখো, অর্থাৎ বিপরীত ক্রমে লিখছি মানে আমরা এই দিক থেকে শুরু করছি p p মাইনাস d p মাইনাস টয়েস d আপ টু তারপর a প্লাস টয়েস d a প্লাস d a, অর্থাৎ বিপরীত ক্রমে লেখার পরে এখানে আমরা দুইটা সমীকরণ পাইছি। আসলে দুটো সমীকরণই একই, তবে ডাইনগুলোর পদের বিন্যাস প্রথমটা যেভাবে আছে দ্বিতীয়টা তার বিপরীত ভাবে আছে, প্রথমটা যেভাবে আছে দ্বিতীয়টা তার বিপরীত ভাবে আছে। আমরা যদি এই দুইটা সমীকরণকে এখন যোগ করি, দুইটা সমীকরণকে যদি যোগ করি আমাদের বাম পক্ষে কি হবে দেখি। আমরা দুইটা সমীকরণকে যোগ করে দিচ্ছি দেখো, দুইটা সমীকরণকে যোগ করার ফলে আমাদের বাম সাইডে যখন একটা s এবং একটা x যোগ করছি তখন টয়েস s হচ্ছে আমাদের বাম সাইডে, ডান সাইডে কি হচ্ছে দেখো a প্লাস p, প্রথম পদ হচ্ছে প্রথমে পাচ্ছি a প্লাস p, আবার এই দুটোকে যোগ করলে দেখো এই প্লাস d আর মাইনাস d কেটে যায়, এখানেও a প্লাস p থাকবে। এই দুটোকে যোগ করলে টয়েস d আর টয়েস d প্লাস টয়েস d মাইনাস টয়েস d কেটে যায় a প্লাস p থাকবে। একই ভাবে এখানেও আমাদের আসবে a প্লাস p a প্লাস p a প্লাস p। আমাদের বাম সাইডে পাইছি আমরা টয়েস s এবং ডান সাইডে আমরা পাইছি a প্লাস p a প্লাস p a প্লাস p প্লাস আপ টু a প্লাস p। স্পষ্ট তো আমাদের এটা মনে আছে, দেখো একটু চেষ্টা করে। আমরা কিন্তু বলছিলাম আমাদের ধারাটিতে মোট পদের সংখ্যা আছে n, মোট পদের সংখ্যা কতটি ছিল n। তাহলে আমাদের এই ডান সাইডে যে a প্লাস p a প্লাস p a প্লাস p এই রকম a প্লাস p বা p আছে n সংখ্যক, আমরা যদি পাঁচটা a যোগ করি a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a, পাঁচটা a যোগ করি তাহলে কত হয় 5 এ হয়। 10টা a যোগ করলে 5 10 এ হবে। তাহলে a প্লাস p n সংখ্যাকে a প্লাস p যোগ করলে কত হবে, এখানে আমরা একটু দেখে নিই। যদি 5টা যোগ করলে 5 এ, 10টা a যোগ করলে 10 এ, n সংখ্যাকে যোগ করলে হবে n a। তাহলে আমাদের a প্লাস a আছে আমাদের ডান সাইডে n সংখ্যক। তাহলে আমাদের ডান সাইডে কি হবে, বাম সাইডে যা ছিল তাই থাকবে, ডান সাইডে হচ্ছে n ইনটু a প্লাস p হবে, n ইনটু a প্লাস p। কারণটা আমরা বলছি আমাদের ডান সাইডে a প্লাস p ছিল n সংখ্যক, যার যোগফল হবে n ইনটু a প্লাস p, যেহেতু ধারাটির মোট পদের সংখ্যা n। আমরা কিন্তু এইটা জানি, এই p এর মানটা কিন্তু আমরা আগে দেখছিলাম, দেখো p এর মান কত ছিল, p এর মান ছিল আমাদের a প্লাস n মাইনাস 1 ইনটু d, p এর মান ছিল a প্লাস 1 মাইনাস 1 ইনটু d। তাহলে ওই p এর মানটা আমাদের p এর মান কত ছিল, p ইকুয়াল টু আমাদের জানা ছিল p ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমরা p এর মানটা এখানে প্রতিস্থাপন করি, p এর অর্থাৎ p এর মানটা যদি বসাই দেই তাহলে কেমন হবে দেখো, টয়েস s ইকুয়াল টু n, এ যা ছিল তাই, এই p এর মানটা a প্লাস n মাইনাস 1 ইনটু d। কেন আমরা p এর মান এটা বসালাম সেটা আমরা স্লাইডে দেখাইছি, আমরা স্লাইডেও দেখে নেই। যেহেতু p ইকুয়াল টু ছিল a প্লাস n মাইনাস 1 ইনটু d, এখন আমরা ভিতরের এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেই, দেখি কি আসে। দেখো টয়েস s ইকুয়াল টু হচ্ছে n ইনটু a
যোগ করলে টয়েস এ হয়ে যাবে। দেখো টয়েস এস ইকুয়াল টু n ইনটু টয়েস এ প্লাস n মাইনাস 1 ইনটু d। আমাদের ধারাটির আমরা যে ধারাটা সমষ্টি নির্ণয় করছিলাম ওই ধারাটির সমষ্টি ছিল যদি s ধরছিলাম, তাহলে আমাদের s ইকুয়াল টু কত হবে? s ইকুয়াল টু স্পষ্টত n টা ওই সাইডে চলে যাবে। তাহলে দেখি কি আসে। দেখো s ইকুয়াল টু n বাই 2 ইনটু টয়েস n প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা সমান্তর ধারার যে সমষ্টির সূত্র জানি, সূত্রটা এভাবে তৈরি হয়েছে। আমরা সূত্রটা শিখে নিলাম। তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পদ সংখ্যা নির্ণয়ের সূত্রও জানি, আবার সমষ্টি নির্ণয়ের সূত্রও জানি। কিন্তু আমাদের সমান্তর ধারার যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় অবশ্যই জানা প্রয়োজন। পদ সংখ্যার ক্ষেত্রে প্রথম পদ, শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর, এই দুইটা দ্বারাই আমাদের শুরু করতে হবে। তার পরবর্তী স্টেপে আমাদের যাইতে হবে। অর্থাৎ সমষ্টি এবং পদ সংখ্যার অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর দ্বারা শুরু করা দরকার। এরপরে দেখি আমরা সমান্তর ধারা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার। বিষয়গুলো আমরা একটু ধারাবাহিকভাবে জেনে নিই। আমরা আগেই বলছি যে সমান্তর ধারা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি জানা লাগবে? প্রথম পদ জানা লাগবে। প্রথম পদ যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। এরপর কি জানা লাগবে? সাধারণ অন্তর। সাধারণত আমরা যেহেতু সমান্তর ধারা করছি সাধারণ অন্তর জানা লাগবে। আর যদি গুণোত্তর ধারা করে অঙ্ক করি তাহলে সাধারণ অনুপাত জানা লাগবে। এরপরে যে বিষয়টা আমাদের জানা লাগবে, ধারাটির মোট পদের সংখ্যা। যে ধারাটির সমষ্টি নির্ণয় করব ওই ধারাটিতে মোট কতটি পদ আছে পদের সংখ্যা জানা লাগবে। আমাদের প্রথম পদ এ জানা লাগবে, সাধারণ অন্তর ডি জানা লাগবে এবং মোট পদের সংখ্যা এম জানা লাগবে। এই তিনটা বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো। এর সাথে সাথে আমরা যখন কোনো একটা ধারার সমষ্টি নির্ণয় করব, কোনো ধারার মোট সমষ্টি নির্ণয় করব, তখন তার পদ সংখ্যাটা আমরা কিভাবে বাহির করব? ওই ধারায় মোট যতটি পদ আছে ওই ধারাটি ঠিক তততম পদ হবে ধারাটির শেষ পদ। এটা আমাদের জানা দরকার। অর্থাৎ দেখো এখানে আমরা একটা ধারা উল্লেখ করছি 3 প্লাস 7 প্লাস 11 প্লাস আপ টু 79 প্লাস আপ টু 79। এই ধরনের অঙ্ক আমরা এর মোট পদ সংখ্যা n হলে, মোট পদ সংখ্যা n হলে কি হবে? n তম পদ হবে 79 মানে শেষ পদ। n তম পদ হবে ধারাটির শেষ পদ। এখান থেকে আমরা n এর মানটা বাহির করে নিতে পারবো। n তম পদ ইকুয়াল টু ধারাটির শেষ পদ ইকুয়াল টু হবে আমাদের 79। তাহলে এখন যদি তোমাদেরকে বলা হয় যে এই ধারাটির সমষ্টি কত, এই ধারাটির সমষ্টি কত? 3 প্লাস 7 প্লাস 11 প্লাস আপ টু প্লাস 79। প্রথমত আমরা ধারার প্রকৃতিটা দেখে নেব। 3 7 3 7 11 প্লাস আপ টু প্লাস 79। একটু দেখো 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4, 11 থেকে 7 বিয়োগ করলে থাকে 4, অর্থাৎ অন্তর সমান। অর্থাৎ ধারাটা কি প্রকৃতির ধারা? আমরা ধারাটাকে প্রথমে পেয়ে যাচ্ছি সমান্তর ধারা। এই সমান্তর ধারা প্রথম পদ কত পাচ্ছি আমরা? তাহলে প্রথম পদ পাচ্ছি 3 এবং সাধারণ অন্তর 7 মাইনাস 3 ইকুয়াল টু 4। তাহলে অঙ্কটা যদি আমরা করতাম, দেখো এখানে প্রথম পদ ইকুয়াল টু কত আসছে? প্রথম পদ ইকুয়াল টু 3, সাধারণত প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, a ইকুয়াল টু 3 এবং সাধারণ অন্তর b ইকুয়াল টু হচ্ছে 7 মাইনাস 3, অতএব b ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমরা 4। আমরা কিন্তু সমষ্টি নির্ণয় করব। আমরা কি করব? এই ধারাটার সমষ্টি নির্ণয় করব। তাহলে আমাদের সমষ্টির যে সূত্রটা আমরা জানি, সমষ্টির সূত্রটা সবাই একটু আগে দেখে আসছি, n বাই 2 n পদের সমষ্টি ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। এর ভিতরে a এর মানও পেয়ে গেছি, d এর মানও পেয়ে গেছি। এখানে তিনটা প্রতীক অজানা প্রতীক আছে আমাদের। চলো একটা n আছে, একটা a আছে, আর একটা আছে d আছে।
যার মধ্যে দুইটা মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, একটা এ এর মান পাইছি আর একটা ডি এর মান পাইছি। এখন বাকি রয়ে গেছে আমাদের এন এর মান। এই এন এর মানটা বাহির করতে গেলে আমরা এই শেষ পদের সাহায্য নিয়ে এন এর মানটা বাহির করে নেব। মনে করি ধারাটি কি করব, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সাথে সাথে ধারাটিতে কতটি পদ আছে, ধারাটিতে কত সংখ্যক পদ আছে, যেহেতু এন সংখ্যা আমরা এখানে উল্লেখ করছি, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব মনে করি ধারাটির মোট পদ সংখ্যা এন, সুতরাং ধারাটির এন তম পদ ইকুয়াল টু ধারাটির শেষ পদ। এর পরবর্তী স্টেপ কি করব, মনে করি ধারাটির মোট পদ সংখ্যা, পদের সংখ্যা বা পদ সংখ্যা ইকুয়াল টু এন। অতএব ধারাটির এন তম পদ ইকুয়াল টু কি হবে, ধারাটির শেষ পদ, ধারাটির শেষ পদ। তাহলে যেহেতু মোট পদের সংখ্যা এন উল্লেখ করছি আমরা বা এন ধরে নিয়েছি, এই জন্য ধারাটির এন তম পদ হবে ধারাটির শেষ পদ। এরপরে আমরা অতএব আমরা এখানে আসছে পরে অতএব এন তম পদের সূত্র কি ছিল আমাদের, a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু শেষ পদ কত 79, যেহেতু n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d আর শেষ পদ ইকুয়াল টু 79, কারণ আমার n তম পদ আর শেষ পদ উল্লেখ করছি। অতএব এর মান কত ছিল আমাদের, এর মান ছিল 3, এর মান 3 প্লাস n এর মান আমরা বাহির করব, n এর মান জানি না, d এর মান হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু 79, বা 3 প্লাস 4n মাইনাস 4 ইকুয়াল টু 79, বা 4n মাইনাস 1 ইকুয়াল টু 79, বা 4n ইকুয়াল টু 79 প্লাস 1, বা n ইকুয়াল টু 80/4। অর্থাৎ n ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 20। তাহলে কিন্তু আমরা ধারাটির মোট পদ সংখ্যা n ইকুয়াল n এর মানটা আমরা পেয়ে গেছি। n এর মানটা আমরা কত পেলাম, n এর মান পেলাম আমরা 20। তাহলে ধারাটির সমষ্টি, আমার ধারার সমষ্টি, অতএব ধারাটির সমষ্টি কত হবে, আমরা এখানে করছি অতএব ধারাটির সমষ্টি, সমষ্টি মানে n পদের সমষ্টি হবে, কারণ আমরা ধারাটির মোট পদ ধরছি n ইকুয়াল টু n বাই 2 ইনটু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইনটু t, সমষ্টির সূত্র ব্যবহার করছি। n এর মান কত ছিল আমাদের 20/2, 2 ইনটু এর মান কত ছিল 3 প্লাস n এর মান কত 20 মাইনাস 1, d এর মান কত 4। সাইড নোট শুধু এটুকুই দিলেই হবে, মান বসাই। ইকুয়াল টু কত আসছে দেখি, 10 ইনটু 6 প্লাস 19 ইনটু 4 ইকুয়াল টু 10 ইনটু 6 প্লাস 76, 76। আমি এখানে লিখলাম 10 ইনটু 82 ইকুয়াল 820। অর্থাৎ ধারাটির সমষ্টি হচ্ছে 820। ধারাটির সমষ্টি, কেউ কি লাইভে কি কোনো করছে কমেন্ট, তাহলে আমরা কিন্তু সহজে আমাদের সমষ্টির অঙ্ক আসলে যত কঠিন অঙ্ক আসলে সমান্তর ধারার, আমরা এই একটা অঙ্ক পারলে অন্য অঙ্কগুলো ধারাবাহিকভাবে পারবো আশা রাখি। আমাদের ক্যালকুলেশন তুমি পুরো ক্যালকুলেশনের কথা ভুলাই কেন, কারণ এটা আমি বলিও নেই, সরাসরি করছি তো। দেখি আমরা আমাদের ক্যালকুলেশন সব ঠিক আছে। 20 পদ 20 ইনটু 2 ইনটু 2 ইনটু প্রথম পদ 3 প্লাস 20 মাইনাস 1 ইনটু 4, 10 3 6 19 76, আচ্ছা 83, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ধারাটির সমষ্টি হচ্ছে 820। ধারাটির সমষ্টি পেয়ে গেলাম আমরা 820।
পরের স্লাইডে যাই। এখানে ঠিক আমরা এর আগে যে ধরনের অঙ্কটা করছি সেম একটা অঙ্ক আমরা সমাধান করার জন্য এখানে নিয়ে আসছি। দেখো 29 প্লাস 25 প্লাস 21 প্লাস আপ টু মাইনাস 23 ইকুয়াল কত? ইকুয়াল কত বলতে বোঝাচ্ছে এত প্লাস এত প্লাস এত প্লাস আপ টু এত ইকুয়াল টু কত, মানে এই ধারাটির সমষ্টি কত। তাহলে আমাদের প্রথম যে কাজটা আমরা আগেই বলছি, প্রথম যে কাজটা আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরটা বাহির করব। তবে তার আগে আমরা ফার্স্টে ধারাটি কোন প্রকৃতির ধারা সেটা উল্লেখ করে নেব, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো দেখে আমরা 25 থেকে যদি 29 বাদ দেয় তাহলে -5 থাকে, 21 থেকে যদি 25 বাদ দেয় -5 থাকে, তাহলে এখানে অন্তরটা সমান। তাহলে আমাদের প্রদত্ত ধারাটি হবে সমান্তর ধারা। দেখি চেষ্টা করি আমরা, প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a equal to 29 সাধারণ অন্তর d equal to 25 minus 29, অতএব d equal to আসছে আমাদের -4। d equal to বলা সাধারণ অন্তর পেয়ে যাচ্ছে -4। এখন আমাদের সমষ্টি বাহির করতে গেলে কিন্তু আমাদের পদ সংখ্যা জানা লাগে। এখানে কিন্তু পদ সংখ্যাটা উল্লেখ করা নেই, কিন্তু একটা বিষয় উল্লেখ আছে, শেষ পদ কত আছে -23, শেষ পদ আছে আমাদের -23। তাহলে আমরা ধরে নেই এখানে, মনে করি ধারাটির মোট পদ সংখ্যা n, মনে করি ধারাটির মোট পদ সংখ্যা ইকুয়াল টু n, মোট পদের সংখ্যা ধরে নিলাম n। তাহলে অতএব ধারাটির n তম পদ ইকুয়াল টু ধারাটির কোন পদ হবে? শেষ পদ। কারণ আমরা বলছি আগে যে একটা ধারায় যত সংখ্যক পদ থাকবে ঠিক ধারার তততম পদ হবে ধারাটির শেষ পদ। তাহলে n পদের সূত্র লিখি সমান্তর ধারা। অতএব a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু শেষ পদ কত -23। সাইন নোট দিয়ে দাও, যেহেতু n তম সমান্তর ধারা n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d এবং শেষ পদ ইকুয়াল টু কত ছিল আমাদের -23। তাহলে আমরা ক্যালকুলেশন করে n এর মানটা বাহির করে নেই, বা এর মান কত আমাদের, এর মান আছে 29 প্লাস n এর মান জানি না একটু d এর মান পাইছি আমরা -4। একটা বিষয় সবসময় মনে রাখবা তোমরা, যখন মাইনাসের গুণিতক আসবে, যখন কোন সংখ্যা বা রাশির সাথে মাইনাস সংখ্যা গুণ হবে, তখন ওই সংখ্যাটাকে ওই মাইনাস সংখ্যাটাকে অবশ্যই ব্র্যাকেট দ্বারা গুণ করতে হবে। ব্র্যাকেট দ্বারা যদি গুণ না করা হয় তাহলে অঙ্কটা ভুল হবে এবং তোমরা কোনো মার্কস পাবে না। তাহলে 29, এখানে সাইড নোট শুধু এইটুকুই মান বসাই। তাহলে কি আসছে 29 প্লাস মাইনাসে -4n মাইনাস প্লাস 4 ইকুয়াল টু -23, বা -4n মাইনাস কত 33 ইকুয়াল টু -23, বা -4n, সরি এখানে প্লাস 33 ছিল, প্লাস 29 আর প্লাস 4 প্লাস 33 ইকুয়াল টু হচ্ছে -23 মাইনাস 33, বা -4n ইকুয়াল টু -56, বা n ইকুয়াল টু উপরে থাকছে আমাদের -56, নিচে থাকছে -4, অতএব n ইকুয়াল টু 14। ধারাটির মোট পদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। আমাদের ধারাটির মোট পদের সংখ্যা হচ্ছে 14। এখন আমরা সমষ্টি বাহির করতে পারবো, কারণ আমাদের প্রথম পদের মান জানা আছে, সাধারণ অন্তরের মান জানা আছে,
এবং মোট কতটি পদ আছে সে মানটা জানি। এখন ধারাটির সমষ্টি, আমরা n পদের সমষ্টি দ্বারা করব, সমস্যা নেই, কারণ আমরা ধারাটিতে মোট পদের সংখ্যা n ধরেই নিছি বা n উল্লেখ করেই নিছি আগে। আমি এখানে এই অংশটুকু মুছে দিচ্ছি, দিয়ে এখানে ক্যালকুলেশন করি। দেখো এখন ধারাটির সমষ্টি, ইকুয়াল টু সেই সূত্র আমাদের n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু t। সাইড নোটটা আমরা উল্লেখ করতে পারি, যেহেতু সমান্তর ধারা n পদের সমষ্টি ইকুয়াল টু n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা এই সূত্রটা জানি। তাহলে এখানে আমরা মানগুলো বসাতে পারি। n এর মান কত পাইছিলাম? 14। n এর মান 14, n/2 ইনটু এর মান পাইছে 2 ইনটু 29, এর মান পাইছে আমরা 29 প্লাস n এর মান পাইছে আমরা 14 মাইনাস 1, d এর মান পাইছি -4, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এখানেও আমরা সেই একই কাজ করছি, যখন আমরা মাইনাস সংখ্যা এই রাশিটার সাথে গুণ করছি তখন ব্র্যাকেট ব্যবহার করছি। যদি ব্র্যাকেট না ব্যবহার করতাম কেমন হতো? আমরা ক্যালকুলেট এটা দেখি। এমন হতো 14/2 ইনটু 2 ইনটু 29 প্লাস 14 মাইনাস 1 মাইনাস ইনটু দিতাম এখানে -4। আসলে তখন কি হয়ে যেত? এই সংখ্যাটা তখন এর সাথে আর গুণ বোঝাতো না, তখন এখানে মাইনাস বোঝাতো। এই জন্য আমরা যখনই কখনো কোনো মাইনাস সংখ্যার গুণিতক আসবে তখন সাথে সাথে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। তোমরা ক্যালকুলেশন করে নাও, দেখো কত আসে। 758 প্লাস 13 ইন্টু -4, 758 52 গুণ করলাম 4 × 52 প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল 7 ইন্টু 6 42। অর্থাৎ ধারাটির সমষ্টি আসছে আমাদের 42। ধারাটির সমষ্টি, ঠিক আছে তো ক্যালকুলেশন 42। গতদিন ক্লাসে দেখছিলেন বেশ কয়েকবার ভুল হয়েছিল, পরে গিয়ে সংশোধন করতে হচ্ছে, অনেক পরে গিয়ে। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক আসলে সাথে সাথে আমরা কিভাবে করব? আমাদের এখানে আমরা সব অঙ্কগুলো করাবো না, একই ধরনের অঙ্ক একটা অথবা দুইটা করাই দেবো। তোমরা বাসায় চেষ্টা করবে, যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে এই ধরনের যে কোনো সমস্যার অঙ্ক আসলে আমরা প্রথমত ধারাটি কেমন সেটা উল্লেখ করব, দ্বিতীয়ত আমরা প্রথম পদার সাধারণ অন্তরটা বাহির করে নেব যেহেতু সমান্তর ধারা। এরপরে ধারাটির পদ সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ওখান থেকে মানটা নিয়ে নেব, যদি না দেওয়া থাকে তাহলে শেষ পদ ধরে যেভাবে করছি শেষ পদটা ধরে নিয়ে আমরা সেই পদ সংখ্যার মানটা, এই যে n = 14 আছে, বাহির করার পরে আমরা সমষ্টি সূত্রে যাব। পদ সংখ্যা এটা মনে রাখবা তোমরা, সমষ্টির অঙ্কের ক্ষেত্রে পদ সংখ্যা জানা না থাকলে কোনোভাবেই সমষ্টি নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব না। মোটামুটি সমষ্টির অঙ্কগুলো এই ধারাবাহিকতায় করতে হবে আমাদেরকে। আমরা এর পরবর্তীতে আরো একটা অঙ্কে চলে যাই। দেখো একটু দেখো, কোন সমান্তর ধারার 12তম পদ, আসলে আমাদের এখানে মানটা বই কত দেওয়া ছিল দেখো তো, অঙ্কটা মনে আছে? দেখে নেই আমরা, 77 ছিল তোমাদের বইয়ের অঙ্ক এটা। বারোতম পদ 77 হলে
প্রথম 23টি, এখানে 12তম পদ হচ্ছে 77 তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক বা বইয়ের 13 নম্বর 13 নম্বর অঙ্ক, বইয়ের 13 নম্বর অঙ্ক এটা। হ্যাঁ, এবং পেজ 256, পেজ নম্বর 256, অঙ্ক নম্বর 13। কোন সমান্তর ধারার 12তম পদ 77, 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? প্রথম 23টি পদের সমষ্টি কত? একটা বিষয় দেখো, এখানে কিন্তু ধারাটা উল্লেখ নেই, শুধু বলা আছে আমাদের সমান্তর ধারা। আমরা ক্লাস শুরুর প্রথমেই বলছিলাম আমরা পদ সংখ্যার সূত্র ব্যবহার করি অথবা সমষ্টির সূত্র ব্যবহার করি, পদ সংখ্যার সূত্র ব্যবহার করি অথবা সমষ্টির সূত্র ব্যবহার করে অঙ্ক যেখানেই করি না কেন, যেভাবেই করি না কেন, সব সময় আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে শুরু করতে হবে। এরপরে আর কি কি লাগবে সেটা পরের বিষয়। তাহলে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে এখানে দুইটা শর্ত দেওয়া আছে, 12তম পদ দেওয়া আছে, ওই শর্তকে ব্যবহার করে 23টি পদের সমষ্টি বাইর করব। 12তম পদ দেওয়া আছে, ওই শর্ত ব্যবহার করে আমরা 23টি পদের সমষ্টি বাইর করব। তাহলে আমরা প্রথমে অঙ্কটা করার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা ধরে নেব, কারণ আমরা আগেই বলছি সমান্তর ধারার অঙ্ক করার ক্ষেত্রে সেটা সমষ্টির অঙ্ক হোক অথবা পদ সংখ্যা নির্ণয়ের অঙ্ক হোক, আমাদের স্টার্ট হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর দ্বারা। তাহলে আমরা ধরি সমান্তর ধারাটি, সমাধানে চলে আসছে, ধরি সমান্তর ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে সব সময় সাধারণত এ দ্বারা ধরবো, সাধারণত আমরা এ ব্যবহার করব, ব্যতিক্রম আছে সেটা পরের বিষয়। প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। অতএব n তম পদের সূত্রটা ব্যবহার করতে পারি। অতএব n তম পদ ইকুয়াল টু কত হবে? অতএব n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমাদের কততম পদ বলা হয়েছে? 12তম পদ। তাহলে অতএব 12তম পদ ইকুয়াল টু a প্লাস 12 মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু a প্লাস 11d। শর্ত মতে এই 12তম পদ আমরা সূত্র অনুসারে পেয়ে গেলাম a প্লাস 11d। আমাদের এই a প্লাস 11d এর মান হবে 77। শর্ত মতে দেখি, শর্ত মতে a প্লাস 11d ইকুয়াল টু 77। এখন বলা হচ্ছে 23টি পদের সমষ্টি কত? 23টি পদের আমরা এই শর্তটা ব্যবহার করে আমরা একটা সমীকরণ পেলাম। এরপরে আমাদের 23টি পদের সমষ্টি, আমরা এখন কি করব? সমষ্টি সূত্র ব্যবহার করব। সাধারণত প্রাথমিকভাবে আমরা প্রাথমিক সূত্রটা ব্যবহার করব সমষ্টি n পদের সমষ্টি। তাহলে কি লাগবে? আমরা জানি সমান্তর ধারা n পদের সমষ্টি, n পদের সমষ্টি তোমরা সবাই জানো n/2, আমরা সূত্রটা একটু আগে শিখে আসছি, n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। কিন্তু আমাদের কত পদের সমষ্টি বলা হয়েছে এখানে? 12 পদের সমষ্টি, সরি 23 পদের সমষ্টি বলা হয়েছে। প্রথম 23টি পদের সমষ্টি কত? অর্থাৎ 23 পদের সমষ্টি, অর্থাৎ 23 পদের সমষ্টি ইকুয়াল টু n পদের সমষ্টি ছিল n/2, তাহলে 23 পদের সমষ্টি হবে 23/2 ইনটু টুয়াইস a প্লাস 23 মাইনাস 1 ইনটু d। ক্যালকুলেশন করে 23/2 ইনটু টুয়াইস a প্লাস 22d। একটু অ্যাডভান্স হয়ে আমরা 2টা কমন নিয়ে নিচ্ছি এখান থেকে। 2টা কমন নিলে কি আসবে? থাকবে a প্লাস 11d, 2 আর 2 কেটে যাচ্ছে 23 ইনটু a প্লাস 11d। একটু দেখো টেকনিকটা কোথায় চলে আসছে আমাদের।
a প্লাস 11d, এই যে a প্লাস 11d এর মান আমাদের 77 আছে, ওই মানটা এখানে আমরা বসাই দেব অথবা প্রতিস্থাপন করব। মানে কত আসছে দেখি, 23 ইনটু 77, সাইড নোট অবশ্যই দেওয়া লাগবে যেহেতু a প্লাস 11d ইকুয়াল টু 77, 1771, তাই তো? ক্যালকুলেশনটা দাও তো। আমাদের সমস্যা হচ্ছে 1771। একটা বিষয় আমরা সমস্যার অঙ্কটা খুব সহজে করলাম, কিন্তু এখানে একটা বিষয় অনেক সময় আমরা দেখছি অনেক ছাত্রছাত্রীরা এইটা বারবার করে থাকে। আমরা এখানে লিখছিলাম 12তম পদ, আর সমষ্টির ক্ষেত্রে লিখছে 23টি পদের সমষ্টি বা 23 পদের সমষ্টি অথবা প্রথম 23 পদের সমষ্টি। ও তোমরা যে ভুলটা বারবারই করো, তোমরা সমষ্টির ক্ষেত্রে লিখো 23তম পদের সমষ্টি, 23তম পদের সমষ্টি লেখো, সমষ্টি। সমষ্টির ক্ষেত্রে কখনো তম লেখা যাবে না। একটা বিষয় নোট করে নাও তোমরা, যখন তোমরা সমষ্টির অঙ্ক করবা তখন সমষ্টির ক্ষেত্রে পদ সংখ্যার ক্ষেত্রে তম পদ, তম অর্থ কি 12তম মানে শুধু ওই 12 পদকে বোঝাচ্ছে। তুমি যদি এখানে উল্লেখ করতে 23তম পদের সমষ্টি, তাহলে শুধু 23তম পদটাকে ইন্ডিকেট করা হতো। এই জন্য সমষ্টির ক্ষেত্রে তোমরা 23টি পদের সমষ্টি অথবা প্রথম 23 পদের সমষ্টি অথবা 23 সংখ্যক পদের সমষ্টি এভাবে উল্লেখ করতে পারো, কিন্তু সমষ্টির ক্ষেত্রে কখনো যেন ভুল করেও 23তম পদের সমষ্টি ব্যবহার করবা না। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের অঙ্কটির উত্তর হবে 23টি পদের সমষ্টি হবে 1771, অর্থাৎ 1771। লাইভে কোন কোন করা যাবে আমি ভুল করি। আমরা পরে আপলোড করলে এইগুলো দেখুন। আজকে মাথা ধরছে এত। ভিডিওতে দেখা যায় মশাটা মনে হচ্ছে হাত দিয়ে মরছে। ওটা মনে হচ্ছে ওটা মনে হচ্ছে। আমরা দেখি এরপরে, দেখো এখানে যেটা উল্লেখ করছে যে 9 প্লাস 5 প্লাস 7 প্লাস আপ টু ধারাটি n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল হচ্ছে আমাদের -144, n এর মান কত? n এর মান কত? আমরা আগে ধারা দেওয়া ছিল, সমষ্টি বাইর করছিলাম। এখন সমষ্টি দেওয়া আছে, ধারাও দেওয়া আছে, পদের সংখ্যা বাহির করতে হবে n এর মান কত। তো অঙ্কটা একেবারেই সহজ, যেহেতু সমান্তর ধারার অঙ্ক, আমাদের ধারা উল্লেখ আছে, আমরা এখান থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা বাহির করে নেব। নেওয়ার পরে কি করব, n সংখ্যক পদের সমষ্টি বাহির করব, পরে ওই n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু -144 উল্লেখ করব। সমীকরণটা হয়ে যাবে একটা, ওই সমীকরণটাকে সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে ঠিক আমাদের ধারাবাহিক নিয়ম অনুসারে শুরু করি। প্রথমত প্রদত্ত ধারাটি কেমন ধারা আমরা উল্লেখ করে নেব। দেখো 9 প্লাস 7 প্লাস 5, 7 থেকে যদি অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করতাম কত আসতো? -2। তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করতাম তাও আসতো -2, অর্থাৎ অন্তরটা বা ডিফারেন্সটা ক্রমিক পাশাপাশি দুইটা পদের ডিফারেন্স সমান। এইজন্য এই ধারাটাকে আমরা সমান্তর ধারা বলছি। তাহলে ধারাটা নাম উল্লেখ করি। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ a ইকুয়াল টু কত আছে আমাদের? 9 এবং সাধারণ অন্তর b ইকুয়াল টু আছে আমাদের 7 - 9, অর্থাৎ b ইকুয়াল টু পাচ্ছি আমরা -2। এখন আমরা অর্থাৎ সমষ্টি অঙ্ক, এখানে আমাদের পদ সংখ্যা আগের মতো পদ সংখ্যা বাহির করার দরকার নেই, আমাদের পদ সংখ্যা বাহির করতে হবে, সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি সমষ্টি সূত্রটা ব্যবহার করতে পারি। অতএব সমান্তর ধারাটি n পদের সমষ্টি, n পদের সমষ্টি
ইকুয়াল টু আমাদের সেই সমষ্টি সূত্র n/2 ইনটু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু দেখো আমরা এ করতে পারলে আমরা এ আর ডি এর মানটা বসায় ক্যালকুলেশন করে একটু ছোট করে নিতে পারি ইচ্ছা করলে। তাহলে n/2 ইনটু 2 ইনটু এর মান হচ্ছে 9 প্লাস n মাইনাস 1 ডি এর মান আমাদের এখানেও মাইনাস ইনটু মাইনাস 2 n/2 18 মাইনাস টুয়াইস এ প্লাস 2 n/2 ইনটু দেখো 20 মাইনাস টুয়াইস এ ইকুয়াল টু n/2 2টা কমন নিয়ে নিলাম 10 মাইনাস n 2 কাটা যাচ্ছে n টা গুণ করে দিলাম 10n মাইনাস n স্কয়ার। তাহলে আমরা ধারাটার n পদের সমষ্টি পেলাম 10n মাইনাস n স্কয়ার। এই 10n মাইনাস n স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে আমাদের শর্ত মতে। এই যে সমষ্টিটা পাইছি আমরা সূত্র অনুসারে এই সমষ্টিটা হবে আমাদের মাইনাস 144। তাহলে শর্ত মতে 10n মাইনাস n স্কয়ার ইকুয়াল টু মাইনাস 144। আমরা ডাইন সাইডে সাধারণত সমাধানের ক্ষেত্রে আমরা কি করি ডাইন সাইড 0 করে ফেলাই। তাহলে এর সর্বোচ্চ ঘাতটা বাম সাইডে নিয়ে আসলাম n স্কয়ার এখানে এর পরবর্তী ক্রমিক অনুসারে 10n আর এইটার পাশে হবে প্লাস 144 ইকুয়াল টু 0। এখন দেখো যেহেতু মাইনাস এর সর্বোচ্চ ঘাতটা নেগেটিভ আছে তাহলে আমরা মাইনাসটা অপসারণ করার জন্য মাইনাসটা কমন নিয়ে নেই n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0 বা n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। কি করছে এখানে মাইনাস 1 দ্বারা গুণ করে মাইনাস 1 দ্বারা গুণ করে। এখন আমাদের মিডল টার্ম করব আমরা। দেখি আমরা মিডল টার্মটা কত আসে 12 বার 144 12 বার 144 8 18 144 8 18 হচ্ছে 144 আর 18 থেকে যদি 8 চলে যায় তাহলে আমাদের 10 মিলে যাবে। আর তোমরা অবশ্যই মিডল টার্মের নিয়মটা জানো। দেখো বা n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। কি আসছে n কমা নিলাম n মাইনাস 18 প্লাস 8 কমা নিলাম n মাইনাস 18 বা n মাইনাস 18 ইনটু n প্লাস 8 ইকুয়াল টু 0। অতএব n মাইনাস 18 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু 18 অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু মাইনাস 8। আমরা n এর দুইটা মান পাইছি এখানে পাওয়া গেছে আমাদের একটা 18 আর একটা মাইনাস 8। কিন্তু পদ সংখ্যা অলওয়েজ পজিটিভ হবে। পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা এখানে বিষয়টা এখানে নিয়ে আসি লিখছি দেখো কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অতএব n নট ইকুয়াল টু মাইনাস 8 সুতরাং n ইকুয়াল টু 18। এইটা আমাদের অঙ্কটার অ্যানসার। তাহলে আমরা পরপর কয়েকটা অঙ্ক করছি 3টে অঙ্ক করছি। এখানে আমরা দেখছি যদি ধারা দেওয়া থাকে তাহলে সমষ্টি বাহির করতে পারি। আবার ধারা দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে পদ সংখ্যা বাহির করতে পারি। যেখানে এখানে আমরা পদ সংখ্যা বাহির করলাম। তবে সমষ্টির অঙ্ক করি আর
পদ সংখ্যার অঙ্ক করি সবসময় আমাদের সেই একই কথা আবারও বলছি, প্রথম পদ এবং সাধারণ অন্তর থেকে আমরা শুরু করব। প্রথম পদ এবং সাধারণ অন্তর থেকে শুরু করব। আমরা এটা ক্লিয়ার করি। এরপরে দেখি আমরা, দেখো এটাও তোমাদের বইয়ের একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি বা 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 তোমাদের বইয়ের 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক এটা। একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি বা 12 সংখ্যক পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত? আমাদের প্রথম দুইটা শর্ত থেকে আমরা দুইটা সমীকরণ পাবো, ওই দুইটা সমীকরণকে ক্যালকুলেশন করে আমরা 6টি পদের সমষ্টিতে চলে আসব। যেহেতু এটা আমাদের সমান্তর ধারার অঙ্ক, তাহলে আমরা সেই প্রথমের কথার মতোই প্রথম পদ এবং সাধারণ অন্তরটা ধরে নিয়ে অঙ্ক শুরু করব। মনে করি সমান্তর ধারাটি, তোমরা চেষ্টা করলে নিজেরাই করতে পারবা, তারপরে আমি দেখাই দিচ্ছি। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু বি। আমাদের এখানে যা উল্লেখ করছে সব সমষ্টি সূত্র দ্বারা, তাহলে আমাদের শুধু সমষ্টি সূত্র দ্বারাই অঙ্কটা কমপ্লিট করতে পারবো আমরা। অতএব ধারাটি সূত্রটা ব্যবহার করে n পদের সমষ্টি, n পদের সমষ্টি equal to n by 2 into twice a plus n minus 1 into d। আমাদের কয়টি পদের সমষ্টি এটা সূত্র লিখলাম, প্রথম 12 পদ আর প্রথম 20 পদ, মানে 12 পদের সমষ্টি লিখি। অতএব 12 পদের সমষ্টি equal to 12 by 2 into twice a plus 12 minus 1 into d। একটা লাইন অ্যাডভান্স হই আমরা, তাহলে এখানে থাকবে 6 into twice a plus 11d এবং কত পদের সমষ্টি? 20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টি equal to 20 by 2 into twice a plus 20 minus 1 into d। একটু দেখো সূত্রের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল n by 2, n পদের সমষ্টি, তাহলে 20 পদের সমষ্টি 20 by 2 into সেই twice a plus n minus 1, 20 পদের সমষ্টি 20 minus 1 সাধারণ অন্তর গুণ b, n into twice a plus 19d। শর্ত মতে কি দেওয়া আছে? 8 equal to দেওয়া আছে 144। তাহলে শর্ত মতে কি পাচ্ছি আমরা? 6 into twice a plus 11d equal to 144। অতএব আমরা এই 6টাকে দিয়ে ভাগ করে দেব এই পক্ষে, twice a plus 11d equal to 24। এটা 1 নম্বর সমীকরণ। সাইড নোট অবশ্যই 6 দ্বারা ভাগ করে, 6 দ্বারা ভাগ করে। এবং আর আরেকটা শর্ত আমাদের কি পাচ্ছে? 20 পদের সমষ্টি 10 into twice a plus 19d equal to 560। 560 10 দ্বারা ভাগ করে দেই, অতএব twice a plus 19d equal to 56। 2 নম্বর। এখানে কি করছি? 10 দ্বারা ভাগ করে, 10 দ্বারা
ভাগ করে। ক্লিয়ার? এখন দেখো ওই দুইটা শর্তকে ব্যবহার করে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। একটা হচ্ছে টয়েস এ প্লাস 11d ইকুয়াল টু 24, আর একটা পাইছি টয়েস এ প্লাস 19d ইকুয়াল টু 56। এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা এ আর ডি এর মানটা যদি বাহির করতে পারি, তাহলে ধারাটার প্রথম 6টি পদের সমষ্টি অবশ্যই আমরা বাহির করতে পারবো। তাহলে কি করা যায়? এই দুইটা সমীকরণের মধ্যে বড় আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টাও বিয়োগ করতে পারতাম, আবার দ্বিতীয়টা থেকেও প্রথমটা বিয়োগ করতে পারতাম। আমাদের সুবিধা যেহেতু দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে বাম সাইডের পদ সংখ্যাগুলো বড়, এই জন্য আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব, আমাদের সুবিধা হবে। এখন 2 নং হতে এখন 2 নং হতে 1 নং সমীকরণ বিয়োগ করে আমরা 2 হতে যদি 1 নং সমীকরণ বিয়োগ করে দেই, তাহলে সমীকরণ দুটো উঠাবো। টয়েস এ প্লাস 19d ইকুয়াল টু 56 আর টয়েস এ প্লাস 11d ইকুয়াল টু 24 বিয়োগ করব। মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, টয়েসে কাটা যাবে। 19d থেকে 11d চলে গেলে থাকে আমাদের 8d ইকুয়াল টু থাকছে 56 থেকে 24 গেলে থাকে 32, বা d ইকুয়াল টু 32/8। অতএব d ইকুয়াল টু আমরা d এর মান পেয়ে গেলাম 4। এখন 1 হতে পাই 1 নঙে আমরা d এর মানটা বসাই দিয়ে e এর মানটা বাহির করে নেই। 1 নঙে দেখো, এখন 1 নং হতে পাই, ওখানে ছিল টয়েস এ প্লাস 11d ইকুয়াল টু 24। 1 নং কত ছিল? টয়েস এ প্লাস 11d ইকুয়াল টু 24। d এর মানটা এখানে বসাবো। অতএব টয়েস এ প্লাস 11 ইনটু d এর মান কত পাইছি আমরা? 4 পাইছি। 4 ইকুয়াল টু 24। সাইড নোট যেহেতু d ইকুয়াল টু 4, বা টয়েস এ প্লাস 44 ইকুয়াল টু 24। এখানে একটু মুছে দিলাম। বা টয়েস এ ইকুয়াল টু 24 মাইনাস 44, বা টয়েস এ ইকুয়াল টু মাইনাস 20, বা এ ইকুয়াল টু মাইনাস 20/2। অতএব এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10। তাহলে আমরা দেখো এ এর মানও পেয়ে গেছি, ডি এর মানও পেয়ে গেছি, দুটো মানই আমরা সাধারণ অন্তর এবং প্রথম পদ দুটো মানই পাওয়া গেছে আমাদের। তাহলে এখন আমরা এই ধারার ক্ষেত্রে যে কোনো কিছু নির্ণয় করতে পারি। যদি বলে দশম পদ কত বা 10টি পদের সমষ্টি কত, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় বাহির করে নিতে পারি। আমাদের প্রশ্নে যেটা আছে সেটাই বাহির করব। ধারাটি 6টি পদের সমষ্টি কত? ধারাটি 6টি পদের সমষ্টি কত? এখন ধারাটি 6টি পদের সমষ্টি দেখো, এখানে মুছে দিলাম। আমরা যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে n পদের সমষ্টি উল্লেখ করে নিয়েছিলাম, তাহলে আমরা সরাসরি যদি এই অঙ্কে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি লিখি, তাহলে আমাদের সূত্রটা না ব্যবহার করলেও চলবে, সরাসরি সূত্র ওখান থেকে চলে আসবে। এখন ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি ইকুয়াল টু 6/2 ইন্টু টয়েস এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু b। এটা হচ্ছে আমাদের সূত্র অনুসারে। তাহলে এখানে থাকছে 3, এর মান 2 ইন্টু মাইনাস 10 ছিল এর মান, প্লাস 6 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে আমাদের d এর মান 4। সাইড নোট শুধু মান বসাই, 3 ইন্টু এই দুটো গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস 20। আর এখানে দেখো
5 থাকে 5 কে এখানে প্লাস 20 হচ্ছে 3 গুণ 0 হয়ে যাচ্ছে প্লাস 20 আর মাইনাস 20 কেটে দিতে ইকুয়াল টু 0 অতএব ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি 0 ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি হবে 0 সাড়ে বারোটা বাজে। আমি শেষ করব আসি এখানে কিছু কমেন্ট করে দাও দেখি এতটাই একটা দুটো অঙ্ক আছে আমরা এরপরে দেখি আমরা সমষ্টি সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো একটা ক্লাসে দেখানোর চেষ্টা করছি এই জন্য ক্লাসটা একটু লেন্থি হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখার চেষ্টা করো মিনিটের মধ্যে শেষ করবো তোমরা পরের তোমাদের বইয়ের মধ্যে একটা ইম্পর্টেন্স অঙ্ক একটি সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে ধারাটির m প্লাস n পদের সমষ্টি কত একটা অঙ্ক শেষ করে শেষ দেখো এখানেও কিন্তু আমাদের ওই সে আগের অঙ্কটার মতো যে ওখানে সংখ্যা দেওয়া ছিল 12 পদের সমষ্টি দেওয়া ছিল আর 20 পদের সমষ্টি দেওয়া ছিল এখানে দেওয়া আছে সবকিছু চলক দ্বারা সংখ্যা ব্যবহার করা m পদের সমষ্টি n পদের সমষ্টি m m প্লাস n পদের সমষ্টি কত ঠিক আগের মতো 6 পদের সমষ্টি ছিল আমাদের 144 আর 20 পদের সমষ্টি ছিল 560 এখানে বলছিল ও 12 পদের সমষ্টি 144 ছিল বলছিল 6টি পদের সমষ্টি কত সেম অঙ্ক তবে আগের অঙ্কটা সরাসরি সংখ্যা দ্বারা করা হয়েছিল এবং এই অঙ্কটা করা হচ্ছে চলক বা প্রতীক দ্বারা অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অঙ্কটা তোমাদের বইয়ের বইয়ের 20 নম্বর অঙ্ক বইয়ের 20 নম্বর অঙ্ক আমরা এই পর্যন্ত এই অঙ্কটা কমপ্লিট করতে পারলে তোমাদের সমষ্টি সংক্রান্ত অঙ্কগুলো মোটামুটি তোমরা পারবা আশা রাখা যায় আর যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করো আমরা পরবর্তীতে আবার সব ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তাহলে সেই আগের অঙ্কের মতোই সমান্তর ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর অতএব m পদের সমষ্টি অতএব n পদের সমষ্টি ঠিক একইভাবে মনে করি সমান্তর ধারাটি মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু a আমরা প্রথম পদ এ লিখলাম এবং সাধারণ অন্তর ইকুয়াল টু d প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর ইকুয়াল টু d যেহেতু এখানে সবকিছু সমষ্টির বিষয় তাহলে আমরা পদের সূত্রে যাওয়ার চেষ্টাই করব না সমষ্টি সূত্র দ্বারা অতএব ধারাটি n পদের সমষ্টি তোমরা ভুলেও এই কথা লিখবা না n তম পদের সমষ্টি বা n প্রথম n পদের সমষ্টি অথবা n পদের সমষ্টি অথবা n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু কি হবে n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু আমরা একটা লাইন অ্যাডভান্স হলাম n/2 ইনটু টুয়াইস a প্লাস nd মাইনাস d এবং আরেকটা দেওয়া আছে m পদের সমষ্টি ইকুয়াল টু n/2 ইনটু টুয়াইস a প্লাস সরি এটা হচ্ছে m পদের তাহলে m/2 ইনটু m মাইনাস 1 ইনটু d এটা এক লাইন অ্যাডভান্স হয় m/2 ইনটু টুয়াইস a প্লাস md মাইনাস d শর্ত মতে কি দেওয়া আছে দেখো শর্ত মতে m পদের সমষ্টি কত ছিল আমাদের
m by 2 into twice a plus md minus d equal to দেওয়া আছে আমাদের m দেওয়া আছে দেখো m পদের সমষ্টি n আমরা 2টা যদি ওই সাইডে গুণ করে দেই 2টা দেখো একেবারেই m টা নিচেই চলে যাবে 2টা উপরে চলে যাবে অতএব twice a plus md minus d equal to twice n by m এক নম্বর সমীকরণ আমরা এই সংখ্যাটাকে যখন একান্তরকরণ করছি ওপাশে m টা নিচেই চলে যাচ্ছে 2টা উপরে গুণ হয়ে যাচ্ছে এবং আরেকটা সমস্যা আছে এবং n পদের সমষ্টি ইকুয়াল টু ছিল আমাদের n বাই 2 ইনটু টুয়াইস a প্লাস nd এই যে n পদের সমষ্টি n বাই 2 ইনটু টুয়াইস a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু ছিল আমাদের কত m ছিল দেখো n পদের সমষ্টি ইকুয়াল টু ছিল আমাদের m তাই সেই m পদের যে সমষ্টির সূত্রটা হয়েছিল সেই সূত্র অনুসারে আমরা ইকুয়াল টু m ব্যবহার করছি বা লিখছি সমীকরণ তৈরি করছি অতএব ঠিক আগের মতো twice a plus nd minus d equal to twice m by n এই যে দুই নং সমীকরণ একটু দেখো আমাদের বাহির করতে হবে m plus n পদের সমষ্টি আমরা এই যে দুইটা সমীকরণকে যদি বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা a এবং b এর মানগুলো আগের অঙ্কের মতো করে নিতে পারবো তো সেভাবেই করি এখন 1 নং হতে 2 নং বিয়োগ করি 1 নং হতে 2 নং যদি বিয়োগ করি আমাদের কি আসে দেখো 1 নং সমীকরণটা ছিল a plus md minus d equal to twice n by m আর 2 নং হচ্ছে a plus md minus d equal to twice m by n ঠিক আছে এখন আমরা বিয়োগ করি সাইন গুলো পরিবর্তন করি মাইনাস মাইনাস প্লাস মাইনাস টয়েসে কাটা যাবে d আর d কাটা যাবে থাকবে md minus md equal to থাকছে twice n by m minus twice m by n এখান থেকে আমরা d টাকে কমন নিয়ে নেই m minus n এখান থেকে আমরা লসাগু হচ্ছে mn তাহলে 2n স্কয়ার মাইনাস 2m স্কয়ার আমরা যেহেতু d এর মান বাহির করব শুধু d টা এই সাইডে রাখছি এখান থেকে 2 টা কমন নিয়ে নিলাম একটু বুদ্ধি করি দেখো এখানে m মাইনাস n আছে এখানে আছে আমাদের m আগে n পরে কিন্তু এইখানে m টা পরে এইজন্য আমরা মাইনাস 2 টা যদি কমন নিয়ে নিতাম তখন কি হতো দেখো মাইনাস 2 কমন নিলে m স্কয়ার মাইনাস n স্কয়ার হতো নিচেই চলে আসতো mn ইনটু m মাইনাস n বা d ইকুয়াল টু আমরা মাইনাস 2 এটাকে উৎপাদকের ফর্মুলা করে দেই m প্লাস n ইনটু m মাইনাস n এখানে আর থাকছে mn ইনটু m মাইনাস n অতএব d ইকুয়াল টু আসছে আমাদের মাইনাস 2 ইনটু m প্লাস n বাই mn আমরা d এর মান পেয়ে গেলাম আসলে এই অঙ্কটা d এর মান কি এরকম আসে যাই হোক d ইকুয়াল টু আসছে মাইনাস 2 ইনটু m প্লাস n বাই mn এখন আমাদের আগের অঙ্কের মতো আমরা এর মানটা বাহির করতে পারি কিন্তু এর মানটা বাহির করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এর মান না বাহির করে আমরা অঙ্কটা করতে পারবো আমরা সেই টেকনিকটা প্রয়োগ করি সরাসরি সূত্রে চলে যাচ্ছি তোমরা এর মান বাহির করেও করতে পারবা কিন্তু এর মানটা বাহির করলে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে আমরা এই পাঁচটা মুছে দিলাম দেখো তাহলে এখন ধারাটি
m প্লাস n পদের সমষ্টি ইকুয়াল টু m প্লাস n বাই 2 ইনটু, একটু দেখো n পদের সমষ্টি হলে n বাই 2 হয়, তাহলে m প্লাস n পদের সমষ্টি মানে m প্লাস n বাই 2 ইনটু টুয়াইস a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে সূত্র আমাদের। তাহলে আছে m প্লাস n বাই 2 ইনটু টুয়াইস a প্লাস md প্লাস nd মাইনাস d। একটু যদি আমরা টেকনিকটা প্রয়োগ করি দেখি আমরা আগে যাই, m প্লাস n বাই 2 ইনটু দেখো টুয়াইস a প্লাস md মাইনাস d প্লাস nd। একটু দেখো আমাদের এক নং সমীকরণে কি ছিল, এই যে টুয়াইস a প্লাস md মাইনাস d ইকুয়াল টু ছিল এটা, তাহলে আমরা ওই মানটা বসাই দেব m প্লাস n বাই 2 ইনটু, তাহলে কত আসছে, এইটার পরিবর্তে কত বসাবো আমরা, টুয়াইস n বাই m প্লাস nd। অবশ্যই সাইড নোট ব্যবহার করব, যেহেতু টুয়াইস a প্লাস md মাইনাস d ইকুয়াল টু টুয়াইস n বাই m ইকুয়াল টু m প্লাস n বাই 2 ইকুয়াল টু টুয়াইস n বাই m প্লাস, এবার d এর মান n ইনটু d এর মান কত ছিল আমাদের, মাইনাস 2 ইনটু m প্লাস n বাই mn। একটু দেখো m প্লাস n বাই 2 সাইড নোট দাও, যেহেতু d ইকুয়াল টু মাইনাস 2 ইনটু m প্লাস n বাই mn। তাহলে কত আসছে আমাদের এখানে n আর n কাটা যাচ্ছে, টুয়াইস n বাই m প্লাস, আমরা মাইনাসটা গুণ করে দিচ্ছি, মাইনাস টুয়াইস m মাইনাস টুয়াইস n, নিচেই থাকছে m প্লাস n বাই 2 লসাগু করে দেই, লসাগু m, তাহলে একই টুয়াইস n মাইনাস টুয়াইস m মাইনাস টুয়াইস n। একটু দেখো টুয়াইস n আর টুয়াইস n কেটে যাচ্ছে, আমাদের থাকছে এখানে m প্লাস n বাই 2 গুণ উপরে থাকে মাইনাস টুয়াইস m, নিচেই থাকে m। একটু দেখো m আর m কাটা যাবে, 2 আর 2 কাটা যাবে, তাহলে আমাদের এখানে লিখছি আমরা 2 2 কাটা যাচ্ছে, m কাটা যাচ্ছে, শুধু মাইনাস মাইনাস m প্লাস n। অ্যানসারটা দেখো তো, এইটাই কি অ্যানসার। অতএব ধারাটির m প্লাস n পদের সমষ্টি, ধারাটির m প্লাস n পদের সমষ্টি হচ্ছে আমাদের মাইনাস m প্লাস n। তোমরা অঙ্ক, আমরা যে অঙ্কগুলো করাইছি তোমাদের বইয়ের ভিতরে এই ধরনের অঙ্কগুলোর ভিতরে আর সমস্যা থাকার কথা না, তোমরা ধারাবাহিকভাবে করে নিও। অঙ্কগুলো আসলেই সহজ, একটু চেষ্টা করতে হবে তোমাদেরকে, তবে বারবার। আপাতত এই পর্যন্ত আমরা রাখবো, এরপরে আমরা দেখি তোমরা কতটুকু শিখছো, আমরা কয়েকটা অবজেক্টিভ নিয়ে আনবো। এখন দেখো বলা হচ্ছে যে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 ধারাটির 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত। তোমাদের এই ধরনের অবজেক্টিভ আসতে পারে সমষ্টির জন্য, তোমরা ওই একই সূত্র অনুসারে খুব দ্রুত 20 পদের সমষ্টি দেখো, 20 বাই 2 মানে 10 গুণ ইনটু টুয়াইস এ মানে 7 দুগুণ 14 প্লাস 20 মাইনাস 1 মানে 19, আর সাধারণ অন্তর কত আসছে দেখো 13 থেকে 7 বাদ দিলে 6, তাই তো। তাহলে 10 গুণ 14 প্লাস 114, 10 গুণ 128 ইকুয়াল টু 1280। তাহলে আমাদের খুব দ্রুত বাহির করতে হবে, আমাদের উত্তর হচ্ছে 1280।
দেখি আমাদের উত্তরটা কি আছে। দেখো উত্তর হচ্ছে 1280। আমরা একই ধরনের আরো একটা অবজেক্টিভ দেখতে পারি। 2 + 4 + 6 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 20 হলে n এর মান কত? এগুলো আমরা ক্যালকুলেশন না করেও করতে পারি। দেখো একটু বুদ্ধি করে, n সংখ্যক পদের সমষ্টি এখন 20 দিছে মানে খুব নিকটবর্তী, তাহলে দেখো তো যোগ করো তো 4 আর এর পরের পদ কত? 8 না? 8 × 14 আছে, 18 2 20, তাহলে কয়টা? 1 2 3 4টি পদের সমষ্টি। যে যেভাবে করতে হবে, 4টি পদের সমষ্টি আমাদের এখানে হচ্ছে 4টি পদের সমষ্টি হচ্ছে আমাদের 20 এই ধারার ক্ষেত্রে। বড় থাকলে তোমাদের ক্যালকুলেশন করে করতে হবে। আমরা এর পরে যদি আরো একটা অবজেক্টিভ দেখার চেষ্টা করি, দেখো দেখো এত ধারাটিতে মোট কতটি পদ আছে? এত ধারাটিতে মোট কতটি পদ আছে দেখো। তাহলে আমরা সেই আগের অঙ্কের ভিতরে এই ধরনের বিষয়টা উল্লেখ করছি বা সমাধান করে আসছি। দেখো এখানে আমাদের লাস্ট পদ আছে 20, তাহলে ধরি n সংখ্যক পদ আছে, n সংখ্যক, তাহলে n তম পদ, n তম পদ কি? প্রথম পদ 2 প্লাস n minus 1 into d সমান কত? 2 equal to লাস্ট পদ 20, তাহলে 2 plus 2n minus 2 equal to 20, অর্থাৎ 10টি পদ। 10, ধারাটিতে মোট পদ আছে কয়টি? 10টি। তাহলে বন্ধুরা বা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা বাসায় একটু চেষ্টা করে নাও, আর যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করো, আমরা পরবর্তীতে সলভ ক্লাস নিয়ে আসবো। আশা রাখি সমস্যা থাকার কথা না। আমরা আজ এই পর্যন্তই রাখছি আমাদের আজকের ক্লাস। সকলকে আল্লাহ হাফেজ।